বাংলা সাহিত্যকে নাড়িয়ে দিয়েছিল এমন একটা উপন্যাস। ভাবুন, ১০০ বছরেরও বেশি সময় আগে লেখা। আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত বা বলা ভালো কুখ্যাত উপন্যাস চরিত্রহীনের কথাই বলছি। দেখুন, নামটা শুনলেই কেমন একটা ধাক্কা লাগে, তাই না? একটা প্রশ্ন যেন ছুঁড়ে দেওয়া হয়। তো চলুন আজ আমরা এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি। একালের চোখ দিয়ে বোঝার চেষ্টা করি আসলে চরিত্রহীন কে ছিল। সমাজের চোখে যারা ছোট তারা, নাকি সেই সমাজটাই? তাহলে চলুন একদম মূল প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। চরিত্রহীন, আচ্ছা, কে ঠিক করে দেয় এই মাপকাঠিটা? সমাজ, নাকি হাজার বছরের পুরনো সব নিয়মকানুন, নাকি আমাদের বিবেক, আমাদের মনুষ্যত্ব? শরৎচন্দ্র কিন্তু শুধুমাত্র এই একটা শব্দ দিয়েই সেই সময় সমাজের একেবারে মূলে আঘাত করেছিলেন। আর কি আশ্চর্য দেখুন, সেই আঘাতটা আজও কিন্তু ততটাই সত্যি, ততটাই প্রাসঙ্গিক। আর এই পুরো বিতর্কের কেন্দ্রবিন্দুতে আমরা পাই এক অসাধারণ চরিত্রকে, সাবিত্রী। সেই সময়ের সমাজ তাকে দেখত একজন অপরাধী হিসেবে, কিন্তু তার অপরাধটা ঠিক কী ছিল? চলুন একটু গভীরে গিয়ে দেখি। মজার ব্যাপার হলো, সাবিত্রীর সবচেয়ে বড় অপরাধ কিন্তু তার কোনো কাজ ছিল না। না, তার অপরাধ ছিল তার পরিচয়। তিনি ছিলেন একজন যুবতী বিধবা। ব্যাস এটুকুই যথেষ্ট ছিল। তার চরিত্র নিয়ে কাটাছাড়া করার জন্য, তাকে সন্দেহের চোখে দেখার জন্য এটুকুই যথেষ্ট ছিল। তার বেঁচে থাকাটাই যেন সমাজের নিয়মের দিকে তাক করে রাখা একটা প্রশ্ন ছিল। একবার শুধু কল্পনা করার চেষ্টা করুন সেই সময়টার কথা। একজন বিধবার জীবন কেমন ছিল? তাকে কঠোর সংযমের জীবন কাটাতে হতো, হাসি আনন্দ সব কিছু থেকে নিজেকে সরিয়ে রাখতে হতো। সমাজে প্রায় এক ঘরে হয়ে সব সময় অন্যের ওপর নির্ভর করে বেঁচে থাকা, এটাই ছিল তার ভাগ্য। এই নিয়মগুলোই তো ছিল সাবিত্রীর জন্য এক অদৃশ্য কারাগার। আর এই দমবন্ধ করা পরিবেশে সাবিত্রীর ভেতরটা তো নিশ্চয়ই বিদ্রোহ করত, চিৎকার করে উঠত। তার মনের মধ্যে হয়তো সারাক্ষণ এই প্রশ্নটাই ঘুরপাক খেত, আমি বিধবা বলে কি আমার মনুষ্যত্বটাই শেষ হয়ে গেছে? সমাজের চাপিয়ে দেওয়া সব অন্যায়ের বিরুদ্ধে এই একটা প্রশ্নই ছিল তার সবচেয়ে বড় হাতিয়ার, তার নিঃশব্দ প্রতিবাদ। আচ্ছা, এবার আসি গল্পের আরেকটা খুব গুরুত্বপূর্ণ চরিত্রের কথায়, দিবাকর। দিবাকরকে দেখলে মনে হয় সে যেন সেই শিক্ষিত সমাজেরই একটা প্রতিচ্ছবি, যার মনের ভেতরটা সবসময় তোলপাড় হচ্ছে। একদিকে সমাজ আর একদিকে নিজের বিবেক, একটা অদ্ভুত লড়াই। দিবাকরের এই ভেতরের লড়াইটা, এই দ্বিধাটা খুব সহজে বোঝা যায় একটা উদাহরণ দিলে। ভাবুন তো, একদিকে আছে সমাজের তৈরি করে দেওয়া একটা মানচিত্র, যেখানে স্পষ্ট করে বলা আছে কোন পথে চলতে হবে, গ্রামের নিয়ম মানতে হবে, বংশের সম্মান রাখতে হবে। আবার অন্যদিকে তার নিজের ভেতরেই আছে একটা কম্পাস, তার বিবেক, যেটা বারবার তাকে সঠিক পথ মানে মানবিকতার পথটা দেখানোর চেষ্টা করছে। দিবাকর যেন এই মানচিত্র আর কম্পাসের মাঝে পড়ে একেবারে দিশেহারা হয়ে গিয়েছিল। দেখুন, দিবাকর কিন্তু অশিক্ষিত নয়, সে পড়াশোনা জানা ছেলে। ভালো মন্দ বোঝার ক্ষমতা তার আছে। তার শিক্ষা তাকে প্রশ্ন করতে শিখিয়েছে, কিন্তু মুশকিলটা হলো রুখে দাঁড়ানোর সাহসটা দেয়নি। সমাজের বিরুদ্ধে যাওয়ার এই যে ভয়, এই যে এক ধরনের কাপুরুষতা, এটাই ছিল দিবাকরের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আর এটাই তার চরিত্রটাকে এত বেশি বাস্তব, এত বেশি জটিল করে তুলেছে। আর এই টানাপোড়েন, এই দ্বিধার মধ্যেই গল্পে এমন একটা সময় আসে, এমন একটা মুহূর্ত, যখন সমাজের সব নিয়মকানুন ভেঙে চুরমার হয়ে যাওয়ার উপক্রম হয়। বলতে পারেন সেটা ছিল মানবিকতার এক আসল পরীক্ষা। গল্পের ঠিক একটা মোক্ষম সময়ে দিবাকর ভীষণ অসুস্থ হয়ে পড়ে, একেবারে একা, অসহায়। তার পাশে তখন কেউ নেই। আর ঠিক তখনই এগিয়ে আসে সাবিত্রী, সেই সাবিত্রী যাকে সমাজ নিষিদ্ধ বলে দাগিয়ে দিয়েছে। সে কিন্তু কোনো কিছুর পরোয়া করে না। সব সামাজিক ভয়কে তুচ্ছ করে সে দিবাকরের সেবা করতে এগিয়ে আসে, কারণ সেই মুহূর্তে তার কাছে একটা মানুষের জীবন বাঁচানোর থেকে বড় ধর্ম আর কিছু ছিল না। কিন্তু একবার ভাবুন, সেই সময় সমাজটা কেমন ছিল। সেখানে একজন বিধবার ছোঁয়া নেওয়াটাও ছিল পাপ। তার হাতে সেবা নেওয়া, সে তো এক ভয়ঙ্কর অপরাধ। এর ফল কি হতে পারত জানেন? দিবাকরকে হয়তো সমাজ থেকেই বের করে দেওয়া হতো। আর ঠিক এই জায়গাতেই শরৎচন্দ্র আমাদের সবার দিকে একটা কঠিন প্রশ্ন ছুড়ে দেন। বলুন তো, এই রকম একটা পরিস্থিতিতে কোনটা বেশি দামি? একটা মানুষের জীবন, নাকি সমাজের তৈরি করা কয়েকটা অর্থহীন, প্রাণহীন নিয়ম? আসলে কি বলুন তো, এই চরিত্রগুলো বা এই ঘটনাগুলোর মাধ্যমে শরৎচন্দ্র শুধু একটা গল্প বলতে চাননি। তিনি আসলে গোটা সমাজ ব্যবস্থাকে যেন আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিলেন। তার প্রশ্নগুলো ছিল আরও অনেক গভীর, আরও অনেক ধারালো। শরৎচন্দ্র যেন একটা আয়না তুলে ধরেছিলেন সেই সমাজের সামনে, তাদের ভণ্ডামিগুলো দেখানোর জন্য। তিনি আসলে এটাই বোঝাতে চেয়েছিলেন যে সমাজের নিয়মকানুন কি মানুষের জীবনের থেকেও বড় হতে পারে।
যে সমাজ ভালোবাসাকে পাপ বলে আর অমানবিকতাকে পুণ্য বলে চালায়, সেই সমাজের ভিত্তিটা আসলে কতটা ঠুনকো? তাহলে সবশেষে সেই প্রথম প্রশ্নটাতেই আমাদের ফিরে আসতে হয়। আসল চরিত্রহীন কে? সাবিত্রী, যে একটা মানুষের জীবন বাঁচাতে গিয়ে সমাজের চোখে খারাপ হয়ে গেল, নাকি সেই সমাজটাই আসলে চরিত্রহীন, যে এমন সব অমানবিক নিয়ম তৈরি করে যা মানুষের ভেতরের মনুষ্যত্বটাকেই শেষ করে দেয়? এই উত্তরটা খোঁজার দায়িত্বটা শরৎচন্দ্র আমাদের অর্থাৎ পাঠকদের ওপরেই ছেড়ে দিয়েছেন।